আসসালামু আলাইকুম। সামনে দুইটা মূর্তি নিয়ে বসে গেলাম। খুবই জরুরি কিছু কথা বলবো আপনাদের সাথে। এর মধ্যে প্রথম একটা কথা যে যখন আহ, আন্টি যখন আসছে আর কি পিঠা বানায়, ডিজাইন দেখতেছে, এই ডিজাইন বানাবে। পারবি জীবন থেকে? কি মনে হয়? আমার মনে হয় পারবি না। তুমি করে পারো। এই হচ্ছে আপনার প্লেন ডাল। হ্যাঁ, এই ডালের খোসা ছাড়াইতে হবে। এই জন্য আগে টাইলা তারপরে খোসা ছাড়াইতে হয়। তো খালাম এই ডাল দিছে আমাদের, আরও এই ডালও দিছে। এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল কিন্তু এরকম থাকে, এটারও খোসা ছাড়াইলে তারপর হচ্ছে মুগ ডাল বেরোয় আর কি। হ্যাঁ, এই ডাল আপনার আমাদের অঞ্চলে মানুষ অনেক বেশি পছন্দ করে। আর আমি যত জায়গায় রান্না খাইছি, খালাম্মাদের বাড়িতে সবচেয়ে ভালো লাগছিল একদিন। বিয়া ছিল তো খালাম্মার। মুগুর ডাল তো মজা, খালাম্মা কিন্তু রাঁধতে পারে না যে ভালো। আমরা তো রাঁধি বুনা করে, পরে ভালো লাগে না, দোকানের মতো লাগে, কেমন জানি ভালো লাগে না। দোকানের রেস্টুরেন্টে যে মুগ ডাল রান্না করে, সব রেস্টুরেন্টে তো আমি খাই নাই, কিন্তু আমাদের গ্রামের রেস্টুরেন্টে ভালো লাগে নাই। তো এই ডালগুলো ভাঙিয়া, এটা সিস্টেম আছে আলাদা, এটা ভাঙার জন্য আলাদা সিস্টেম আছে। এই পিঠা বানাইতেছে, এটা হচ্ছে আপনার কাটা পিঠা বলি ওইটা। আর সেমাই সকালে নাস্তা দিয়েছি অলরেডি, আপনার ওই যে বিস্কুট চা সেই। কিন্তু এখন এই পিঠা বানায় সেটা দিবে, সেমাই দিবে আর কি। আর ওই দেশি মাছ ওইটা তো আছেই। হ্যাঁ, ভাই থাকে না, বাইরে না রাখতে রে বই থাক, এখানে সবাই কাম করে যে বলো। না না, আমার বই না পারবো, দেখা গেছে পারবো পারবো। আচ্ছা সরি, একটা পিঠা বানাইতে লাগবো 3 দিন। আরে এত প্রথমে আমাদের যে তাড়াতাড়ি করে করি। না না না, আলু নিচে ফুটে গেছে নাকি? না, তো নুডলস রান্না করতেছি আর কি। হ্যাঁ, আমার বাংলা রেসিপি আর কি, আলু দিয়া নুডলস, ডিম দিয়ে। জাল উড়াই না, জাল উড়াই করে দিই। দাও, তুমি দিয়ে দাও, নুডলস দিয়ে দাও আমাকে, দাও এটা। ওইটা আমি পারি না। ভাঙ্গি দাও নি, হ্যাঁ আমি তাই করে দিই। হালকা একটু হলুদ দাও, তো হলুদের গুঁড়ো ছিটিয়ে দাও হালকা। আচ্ছা দাও, এমনি করো, কি কয়টা দেয় মশলা দিই। মশলা দাও। দেওয়ার ভাঙ্গে দিও, নুডলস কেটে দিও। এটা হচ্ছে আপনার ওই, মানে আমার কিছু খাওয়া হয়নি আর কি সকাল থেকে। মেহমানদের জন্য আপনার এই আমাদের একটা দেখলেন তো, পিঠা পুঠা দেখলেন তো। কোন চ্যানেলে দেখছেন কইতে পারি না, কোনো না কোনো জায়গায় দেখছেন। বেসিক বেসিক নর্মাল নুডলস আর কি। আসসালামু আলাইকুম। সামনে দুইটা মূর্তি নিয়ে বসে গেলাম। খুবই জরুরি কিছু কথা বলবো আপনাদের সাথে।
এর মধ্যে প্রথম একটা কথা যে যখন আহ, আন্টি যখন আসছে আর কি, আহা ইব্রাহিম বলছি খালি গেছে আইসো না, আন্টি যখন আসছে তখনই যে ভিডিও করছি না, এই ব্যাপারে আপনারা অনেকেই দেখলাম কমেন্ট করছেন যে মহিলাটা আসছে সাথে সাথে যে ক্যামেরা ধরছে। ভাই ক্যামেরা ধরার কারণটা হচ্ছে আপনারা যা দেখতে পারেন যে ওর মানে শাশুড়িকে আর কি, হ্যাঁ, এই জন্য। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি বলছি যে আমি জানতাম সে মারা গেছে, তো এইটার ঘটনাটা আপনারা পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন, নাহলে আবার বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখেন। আচ্ছা, এখন ঘটনা আপনাদের প্রথম থেকে শুনেন। মূর্তি দুটো বসানোর কারণও আছে, কারণ আমার আবার দুটো ভুল হয়ে গেল, ওরা বলে দিবে যে আসলে মানে সব কিছু তো মনেও নাই। তো শুরুর থেকেই বলি। ঘটনা হচ্ছে যখন আমরা শহরে থাকতাম তখন হচ্ছে ফাহিমার সাথে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আমার। তো ফাহিমা প্রচণ্ড খারাপ ব্যবহার করে আমার সাথে। হুম, একেবারে প্রচণ্ড, মানে সে ঘর থেকে যাবে গা, ঘরে থাকবে না, তারা মানে আমি ধইরা রাখতে পারতেছি না। হ্যাঁ, খালাম্মা ছিল, খালাম্মা ধরে রাখতে পারতেছে না। হুম, আমি কান্না করছি অনেকক্ষণ ধরে যে ভাই তোর যাওয়া লাগবো না, এই সেই, ওরা তো আমি ভাই বলে ডাকি সবসময়। হ্যাঁ, তো তারপরে ও মানে থামেই নেই আর কি। হুম, অনেকে চলেই গেছিলি পরে বাসার থেকে। হ্যাঁ, বাসার থেকে আইসেই পড়ছিল, পরে ভাই মহিমার কাছে গেছিল না। তো এই ঘটনা ঘটার মানে এরকম ঘটনা আগে ঘটে নাই আর কি। তো মহিমার কাছে যাওয়ার পরে আহ, মানে বললাম যে এই সমস্যা এরকম ও রাগারাগি বা বাসা থাকবে না এইসব সমস্যা আগে কোনো সময় হয় নাই এর এর আগে আর কি। এর আগে আরেকটু পিছনে যাই আমি। আমার আব্বু যখন ছিল, আম্মু ছিল, তো আব্বু অসুস্থ ছিল অনেক বছর ধরে টানা, প্রায় 5-7 বছর ধরে অসুস্থ ছিল আব্বু। তো কোনো এক সময় আর কি ফাহিমা ওর বান্ধবীর বাসায় গেছে জন্মদিনে। তো এমনিতে কোনো সময় ও যায় না, আর আমি যাইতে দিইও না ওদেরকে বাইরে। ভাই হিসেবে আমার যে দায়িত্ব, হ্যাঁ, যে ওরা কোনো বাইরে যেতে পারবে না বাইরে। তো হঠাৎ করে আমি শুনি যে ও ফাহিমা বাসায় এখন আসে নাই, যেই টাইমে ওর আসার কথা বা বাসায় থাকার কথা। তো পরে জানলাম যে ওর বান্ধবীর জন্মদিনে গেছে। তো আসার পরে বাসায় যখন আসছে তখন তো আমি ওরে মারবো করে মানে মানে কী বল লাঠি নিয়ে দৌড়োদৌড়ি, আমার না জানিয়ে গেছে কেন, বা মানে এই একটা ঝগড়ার মধ্যে আব্বু যখন ওর মারতে গেছি আর কি, তখন আব্বু বললো যে তোর বাইরের পায়ে ধরে মাপসা। হ্যাঁ, আব্বু এই কথাটা কয়েকবার বলছে যে তোর বাইরের পায়ে ধরে মাপসা। তো এরপরে আমি ওরে গায়ে হাত দিই নেই আর কি। কেন দেই নেই, আমি তখন যাবার অনেক কিছু বুঝতাম সেটা না, কিন্তু এতটুকু আমি বুঝতে পারছি যে আব্বু পরিবারের হাল আমার উপরে মানে ছাইড়ে দিছে আর কি। কারণ আব্বু প্রচণ্ড অসুস্থ ছিল, আব্বুর অবস্থা এমন হয়ে গেছে আপনার, যে আব্বু ছিল একটা বিশাল দেখি, মনে করেন এখান থেকে হাঁটলে এই রাস্তা দিয়ে যাইতো, মনে করেন সবাই বুঝতো যে এটা লোকটা কে যায়। হ্যাঁ, স্বাস্থ্য ভালো, উচ্চ লম্বা, পোশাক আশাক সব মানে একটা পরিপাটির ব্যাপার আছে। তো সেই লোকটা হঠাৎ করে একবারে অসুস্থ হওয়ার পরে, হঠাৎ করে না আসলে এটা বললাম তো প্রায় 5-7 বছর ধরে। তো যখন আব্বু এই কথা বলছে আমারে যে ওরে যখন বলছে যে তোর বাইরের পায়ে ধরে মাপচা, তো তখন আমি বুঝতে পারছি যে তাইলে আর মারামারির দরকার নাই। হ্যাঁ, যেহেতু আব্বু মানে এই সম্মানটা আব্বু আমারে দিছে ওদের কাছে, তো আমি আর এতটুকু বুঝতে পারছিলাম যে ওর মারা আর ঠিক হবে না। তো এই যে তখন থেকে আর কি আমি এতটুকু বুঝি আর কি। তো বললাম না যে ওর সাথে ঝগড়া হয়েছে, পরে ও চলে গেল, আমি কিন্তু আমার মানে রাগারাগি না কইরা পরে আমি যখন বুঝতে পারছি তখন আমি ওরে রাখার জন্য অনেক চেষ্টা করছি, কান্নাকাটি বন্ধ করছি, কিন্তু ও থাকে নাই। ও চলে গেছে মহিমার কাছে। তো এরপরে খালাম্মা হঠাৎ করে আমার বলতেছে এরকম এরকম ফাহিমা এক ছেলের সাথে সম্পর্ক, ওদের দুজনের বিয়ে আমাদের মানে খালাম্মার বাড়িতে বসে হবে। হ্যাঁ, তাই আমি বললাম যে খালাম্মা আমনুক বাড়িতে বসে বিয়ে হইব মানে বুঝি নাই কিছু। পরে কয়, হ্যাঁ ওরা একটা পোলার সম্পর্ক, এখন তুই আবি, আমরা মানে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, খালাম্মার যখন আমি বললাম যে খালাম্মা আপনার এটা কেমন কথা যে আমার বোনের বিয়া আপনাকে বাড়িতে হইব, হ্যাঁ, আমি কিছু জানলাম না, কিছু বুঝলাম না। কয় তুই যদি বিয়ে না দাও তাহলে হারা নিজেরা বিয়ে করে লইব। পরে আমি মানে বললাম তাহলে যেন কী করা যায় তাহলে। আচ্ছা, ওই আলামিনের কি তুই আনতে চাইছিলি নাকি আমি আনতে কইছিলাম যে বাড়িতে? আমি কইছিলাম যে ওর বাড়িতে লই যেতে কোন, কই যাইবা আমি কইছি তুই কইছিলি বাড়িতে আনবি। এই তো কইছে ফোন দিছিল না ভালো কাজ করে কই যাইতে।
আচ্ছা, পরে হচ্ছে আমি এবার আমার চাচা ফুপা এরকম ফুফাতো ভাই ওই এলাকায় যারা আমার আত্মীয় স্বজন আছে তো সবাই আমি ঘটনা বললাম। পরে তারা বললো তাইলে ওদেরকে আইতে ক, হ্যাঁ আসলে তারপরে দেখ কি করবি। পরে আমি তো নিয়ত করছি যে যদি মানে ছেলে ভালো হয় তাহলে হচ্ছে এক কথা, আর যদি ছেলে ভালো না হয় তাহলে আমি ধরে দিই মায়ের। মানে আমার তখনকার চিন্তা, আমি তখনকার কথা বললাম আর কি। আমার বোন একটা খারাপ ছেলের সাথে করতে পারে না, হ্যাঁ। আর এই সমস্যা কিন্তু এখানে আমার একলার পরিবারে না, এই সমস্যা এখন হচ্ছে ঘরে ঘরে, এমনকি 100 ঘর ধরলে 99 ঘরে এই সমস্যা, তাই না? এই প্রেমের বিয়ে, আমি নিজেই তো প্রেমের বিয়ে। যাক, তো এরপরে যখন ওরা আসলো, আসার পরে যখন আলামিন আসলো ওর সাথে, তা আসার পরে মেইন সমস্যা দেখেন এখান থেকে শুরু। ওই যে বলছিলেন না যে আমি বললাম যে উনি বাইসে আছে কি না, হ্যাঁ ফাইমার শাশুড়ি, এটা আমি জানতাম না। এই ঘটনাটা হচ্ছে যখন ওরা আসলো, আসার পরে ওরা জিজ্ঞাসা করলাম যে আলামিন রে যে তোমার মা বাবা কে আছে, হ্যাঁ বলে কি মা বাবা কেউ নাই। হ্যাঁ, এখন তো মনে করেন মাথা ঠিক আছে, কারণ আমি তো আর চাইবো না যে আমার বোনের বিয়ে হোক যেখানে মা বাবা কেউ নাই। এরপরে আরও একটু কথা আছে, আরও একটা জিনিস নাই যেটা বলা কোনোভাবে পসিবল না, হ্যাঁ এটা অতি পার্সোনাল একবারে। তো যখন বললো যে মা বাবা নাই, তাই আমি বললাম যে মা বাবা নাই তাহলে এই ছেলের সাথে তার আমি আমার বোনের বিয়ে দেবো না। এরপরে অনেক মানে কথা কাটাকাটি, হ্যাঁ মানে একটা রাগারাগি ভয়ঙ্কর পরিস্থিতি আর কি। তো ওখানে আমার সব আত্মীয় স্বজন ছিল আর কি, এখানে যারা আছে আমার ফুফাতো ভাই থেকে শুরু করে ভাতিজা চাচা, হ্যাঁ সবাই ছিল। তো ওই অবস্থায় আমার মামাও ছিল তো না ফাইমা, মামা আবার ফাইমার একটা থাপড় দিছে। ফাইমা প্রচণ্ড মানে সে নাইলে হ্যান্তে আমার জামুগা আমি হ্যান্তে চলে যাবো, এরপরে আমরা মানে আমার ডাকছে কিল্লেগা তো ওইটার একটা ভিডিও করে রাখছিলাম আমি, তো ওইটা পরে আর রাখি নেই আর কি। তো প্রচণ্ড পাগলামি করছে। তো পাগলামি পড়ার পরে আমি পরে চিন্তা করে মানে সবার সাথে কথা বললাম, এরপর নিজেও চিন্তা করলাম যে এখন যেহেতু ও বিয়ে করবি, এক ছেলের সাথে নিয়েও আসছে এখানে, আবার বিয়ে করেই ফেলবে, ধরেন এখান থেকে আমি পাঠিয়ে দিলাম যে চলে যাই বিয়ে করে ফেললো, তাহলে তো ওই ঘটনা তো ঘটেই গেল, কিন্তু ইজ্জত গেল ফাও। তো পরে চিন্তা করলাম যাক তাহলে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, এই যে ওর মার ব্যাপার আম্মুর ব্যাপার মানে ওর শাশুড়ির ব্যাপারে যে আমি বললাম, আন্টির ব্যাপারে যে আন্টি মানে বেঁচে আছে কিনা আমি জানি না, কারণ ওরা বলছে যে মানে ছেলের কিছুই নাই, মানে মা বাবা নাই। হ্যাঁ, এই সমস্যাটা তখন বলছে আর কি। তখন কেন বলছে এটা, কেন বলছে? আর কইছে একবার তোর ভাই হারা আরে না, কইছে আমার সামনে এই কথা কেউ কয় নাই। কয় নাই যে তুমি নিজের জামাই না তোদের কইছে না। আচ্ছা, ও বলতেছে এখন বলতেছে কি যে আমার যেই চাচাতো বোনের হাজব্যান্ড আছে আর কি, মানে বোন জামাই, চাচাতো বোন জামাই আর কি, তার কাছে নাকি ওরা বলছিল যে না মা আছে, কিন্তু মানে আমার কাছে এই কথা কেউ বলে নাই। এমনকি আমার মামা, তারপরে চাচা, তারপরে আপনার ফুফাতো ভাই, আমরা যারাই সবাই ছিলাম আর কি, এরা কেউ জানতাম না। মানে ডাইরেক্ট আমাদের সামনে যখন আমরা জিজ্ঞাসা করছি বসাইয়া যে তোমার বাবা ভাই তোমার মা বাবা কে আছে এই সেই, তখন বলছে যে মা বাবা নাই। তো এই কথার কারণেই বললাম যে আমি যে উনি যে বেঁচে আছে কিনা আমি জানতাম না আসলে। আর আলামিনের আব্বু কি মারা গেছে নাকি? আলামিনের আব্বু হচ্ছে মারা গেছে। তো আল্লাহ বেস্ত নসিব করুক। তো এই হচ্ছে ঘটনা, যেই ঘটনাটা আসলে আমি আপনাদেরকে বোঝায় বলতে পারি নাই, কারণ হচ্ছে এই ঘটনা বলতে মানে আমি 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 যে জানছি কবে, এটা শুনবেন, এটা শুনলে আরও অবাক হবেন। আমি যে জানছি যে ওর শাশুড়ি আছে, সেইটা জানছি হচ্ছে আপনার 1 মাস মনে হয়েছে। এইবারই তো জানলাম যখন তুই কইলি, এর আগে আমি জানতামও না এই কথা। তুমি জানতা? তোমার কইছিল কে? সবাই তোর হচ্ছে আমি কইছি মহিলারা সেকে তো আইছে প্রথমে একে তো কইছে যে কি কইছে? তোর মা আছে আমার সোনাটা এটা এটা মিলে না কেমন কম কেমন। তুমি কি শুনছো? আমার মা আছে, মা অনেক জায়গায় বিয়ে আছে, তো আমার লাগে সম্পর্ক নেই এদিক তো কইছে। কিন্তু এই কথা আমার সামনে কেউ কয় নাই, কেউ ডাকলে মানুষ আমার সামনেও কয় নাই। আমি তো মানে বওয়া, আমি তো সবার আগে বওয়া না, জিজ্ঞাসা করে তো হারাদিন হয়ে আসিলি অনে বইয়া যখন রাগারাগি করে আমরা জিগাইতেছি, পরে জিজ্ঞেস না কখন মানে আল্লাহ জিজ্ঞেস না কোন কালে তা কখনো তো এই কথা আমার না, কখন তো জানেই না, কখন জানে কখন আমি জিগাইছি, আমি কখন আমি হেদিনকে জিজ্ঞেসি আদারে কি করিস তা সবাই একসাথে দাঁড়িয়ে কইছে খোকন বাইরে আমি ফোন দিয়ে জিগাইলাম এই কদিন আগেও যে ভাই আপনি কি জানেন যখন তুই আমার জানাইলি। ট্যালেন্ট লিডার যারে কল দিয়ে হেউ কই আমিও জানি না তাই কইছে তো
একদিনও তো কইছে জিজ্ঞেস করে যে কেদারে কইছে। আচ্ছা যাই হোক, এখন ঘটনা তো আপনারা বুঝতে পারছেন আর কি। এখন তো বুঝে বলার মানে বাচ্চারা তো আর আমাদের ভিডিও দেখে না, বেশিরভাগ আপনারাই দেখেন। তোমরা ভিডিও দেখে আমার কখন নেওয়া হয় যদি জানি না, তাই আমি কম মানে খারাপ। খোকন ভাই জানার কথা না, কারণ খোকন ভাই আমি জিগেলাম এই জায়গায় বসে, আমি জিগেছি আপনার এই যখন আমার ফাইমা বললো 1 মাস আগে, তখন আমি এবার ফোন দিয়ে জিজ্ঞেসি ভাই আপনি কি কথা জানতেন নাকি, তখন হে তার উল্টা মাল্লা রাগারাগি, হেট আমি জানতাম, আমার এই কইছে। লিজার জামাই দিকে ভেবে ওই কথা রেখে গেল। তাহলে তো জানলে সবাই ভুললে গেলে। তা নূরজাহান তাহলে তুমি তুমি এই কথা শুনছো কবে, এটা সত্যি কথা কও একবারে। সেদিন কে শুনছেন? এই যে দিন প্রথমবার আইছে, হ্যাঁ আসলে শুনছো? তোমার দেহ তুমি তাল ঠিক নেই, তোমার আমি গোনায় ধরলাম। আমি একটু এরই শুনছি। যাক, এই হচ্ছে আপনার ঘটনা আর কি। এখানে আপনারা তো সব বুঝছেনই। তো এরকম করে হচ্ছে, এরপরে তো আমি বিয়ে দিয়ে দেওয়ার পরে এরপরে ঘটনা তো আপনারা সব জানেনই। তো এতদিন আন্টি আসেন নাই কেন, এর এটা তো আমি প্রথম কথা আমি তো জানি না যে উনি আসেন কি না, তো আমি তো দাওয়াত দিইও নাই। হ্যাঁ, এই হচ্ছে এক কথা। আর দ্বিতীয় কথা জানে ওরা যে যেহেতু ওরা তো জানি, তাহলে কেন আসেন নাই, এর আগে আয় নাই কি লেগা। হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা, ওনার সেকেন্ড ম্যারেজ যেখানে, ওখানে হচ্ছে উনি থাকে, তো ওই জন্য এখন বিশেষ সময় দেখে আসতে পারছে আর কি। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ঘটনা, যেই ঘটনা আমি আসলে অনেক দিন ধরে আমার ফাইমের বিয়ে নিয়ে ঘটনাটা মনের মধ্যে চাপা ছিল, আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি। কারণ হইতেছে দেখেন বক যাই ওরা, কারণ হইতেছে এটা আমার বোনের একটা পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, তো এখানে আপনারা অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন যে আমি কেন বললাম যে উনি বাইসে আছে কিনা ওরে, এটা আমি জানতাম না। তো এই ঘটনাটা এই কারণে বলতে বাধ্য হইলাম আর কি, যে আমি তো জানতামই না ভাই, তাহলে আমি কথা বলার বলেইছি আমার, তাই না? আমি আসলেই জানতাম না যে ঘটনা। যাক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দোয়া করবেন আল্লাহ পাক যেন ফাহিমের সুস্থ রাইখা, আল্লাহ পাক যেন দয়া করে, কারণ এই সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কি টেনশনের ব্যাপার, চিন্তার ব্যাপার, ভয়েরও ব্যাপার। আল্লাহ পাক যেন সব দিক থেকে দয়া করে। আপনারা এই দোয়াটা করবেন, যারা আঙ্কেল আন্টি আপু বড় আপুরা আছেন, বড় ভাইরা আছেন, একটু দোয়া করবেন। হ্যাঁ, আর একটা কথা লাস্ট, আচ্ছা এই কথাটা অন্য সময় বলবো না, আমি ওই নূরজাহানের যে চ্যানেল, ওই চ্যানেলে একটা ছোট্ট ভিডিও করে ওইটা বলে দেবো না। যাক, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।